আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরা ও তুরাক এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জোবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিশোধ নয়, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় অবিচারের জবাব দেয়া হবে জানালেন তারেক রহমান। শেখ হাসিনা সহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার গুমের অভিযোগ আমলে নিয়ে তদন্তের আশ্বাস ট্রাইব্যুনালের। এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে আসে নতুন রাজনৈতিক দল। যাচাই করে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালের আশ্বাস 2 সমন্বয়কের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর 4টার দিকে তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দান ও তার আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যারা 2-1 জন প্রথম ঢুকছে ওদেরকে পিটায়া একদম শোয়ায় ফেলাইছে। বিরাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো, এই কথা বলে আমার মাথায় আঘাত করছে। ইটপাট শুরু মারা এবং আগুন জ্বলা ওই লাঠিগুলো এরকম করে তাদের গায়ের দিকে যখন ছুড়লো অনেকে গায়ে পড়ছে। তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। মানুষ তাদের জরুরতকে সারতে পারতেছে না। পায়খানা বুঝতে হবে যে পানি দরকার ওটা ব্যবহার করতে পারতেছে না, গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যাচ্ছে না। 4টার সময় ওরা ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু বলতেছে যে না, এখন আপনারা ঢুকতে পারবেন না, দিনের বেলা আসেন কাগজ নিয়ে, আমরা এই জায়গায় পাহারায় আছি। তখন তারা জোর কইরা ভিতরে ঢুইকা সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার মধ্যে ছেলেগুলো ঘুমাইছিল, কাফের হইল ছাত্রদেরকে আক্রমণ করা, সেই ছেলেগুলোকে মারছে। আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইসলাম ও তাবলিগের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিশৃঙ্খলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। আপনারা যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন। আমরা জন্য এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। এটা তাবলিগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানানোর জায়গা থেকে গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয়, তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিশোধ পরায়ণতা নয়, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের সব অন্যায় অবিচারের জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। 3 জেলা তৃণমূল নেতাদের কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এত কষ্টে অর্জিত বিজয়কে কোনোভাবেই নষ্ট করতে দেয়া যাবে না। নেতাকর্মীদের প্রতি তার বার্তা, ব্যক্তিস্বার্থ হাসিলে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সমর্থন চাইতে হবে। আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন
যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে। আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে 5 জন 7 জন 8 জন 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। গেল 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতা কর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই অত্যাচার নির্যাতনের জবাব দেয়া হবে। অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চায়, যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। রাজনীতিবিদরা ভোটের কথা বলবে, এটাই স্বাভাবিক মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত হেনেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দাবেদার আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে শোষণ করতে প্রয়োজনীয় সবকিছুই ভারতকে ঢেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে ডাক্তার জাহিদ এসব কথা বলেন। জনপ্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি না হয়। অন্যদিকে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলেই ভারত এদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আপনাদের অন্যায়, আপনাদের সমস্ত অবৈধ কাজ শেখ হাসিনা মেনে নেয়, কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিষোদ্গার করছেন, বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন। যারা দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চান, তাদেরকে বলে দিতে চাই, কোনো অবস্থাতেই কোনো চোখ রাগানিতে ওই চিকেন নেক বলেন আর কোনটা দখল করার স্বপ্ন দেখেন, কোন স্বপ্ন বাঙালির এই 36 কোটি হাতের সামনে ইনশাআল্লাহ টিকবে না। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডেভেলপিং এইড বা D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সকাল 11টায় মিশর পৌঁছান তিনি। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে মিশনের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি তাকে স্বাগত জানান। পরে মন্ত্রীর সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন ডক্টর ইউনুস। এর আগে মঙ্গলবার রাত 1:20 একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মিশরের কায়রোতে এবারে 11তম D8 সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমরোজ ইকোনমি। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বাড়ানো নিয়ে কাজ করে আন্তর্জাতিক এই সংস্থাটি। মেধাবী, সৎ ও যোগ্য বিচারক নিয়োগে একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট মিলনায়তনে 52তম সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিচার বিভাগ শুধু রাষ্ট্রের একটি অঙ্গই নয়, মানুষের আস্থারও প্রতীক। বিচারপতিদের কাজ শুধু বিচার করা বা রায় দেয়া নয়, বিচারপতিদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতি গুরুত্ব দিতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে দ্রুত পৃথক সচিবালয় গঠন করা প্রয়োজন। সভায় অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুমের অভিযোগ দায়ের করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা।
সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ দাখিল করতে প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। কিন্তু চোখ বাঁধার আগে আমি একটা ওয়াকিটকি দেখেছিলাম। 2019 সালে রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে তাকে গুম করা হয় বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে মৌখিকভাবে জানান তিনি। তাঁর দাবি, খাগড়াছড়িতে এক সমাবেশকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হন মাইকেল। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পার্শ্বত পরিষদের একটা অবরোধ ছিল। অবরোধ থাকাতে সেই দিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে, তাদেরকে আমি দেখে নেব, প্রতিহিংসার আমি শিকার হয়েছি। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নেয়ার সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের। পরবর্তীতে প্রমাণসহ মাইকেলের অভিযোগ লিখিত আকারে নেওয়া হবে। তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকে থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। শেখ হাসিনা, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে গুম, নির্যাতন ও গণহত্যার এ পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে সিটি ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের সমাবেশে তিনি এই কথা জানান। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে কাজ করবেন তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে সারা দেশের কাউন্সিলররা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেও অপসারিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় কাউন্সিলরদের দাবির সাথে একমত পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জনসাধারণের সেবা দেওয়ার পক্ষে নন তারা। 9টা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা 1700 ফ্যাসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনাদের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। ঠিক যেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করব। জনপ্রতিনিধিদের স্থলে প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে দেশ চলবে তা দেখতে চান না বলে জানান সার্জিস আলম। আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমরা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। জনপ্রতিনিধিদেরকে প্রশাসক পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল কাউন্সিলরদেরকে নতুন রাজনৈতিক দলে পাশে চান তারা। আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। কাউন্সিলরদের পুনর্বহালে ফ্যাসিবাদের সাথে জড়িত বা সুবিধাভোগী জুলাই আন্দোলনে সক্রিয় থাকার বিষয়ে যাচাই করার আহ্বান জানান সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতারা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।
শেখ হাসিনার সরকার টার্গেট করে প্রবাসীদের পছন্দে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসীরাই দেশের চালিকা শক্তি, তাদের ভোটাধিকার ও হয়রানি রোধে সরকার কাজ করছে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মেধাবী প্রবাসীদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। তরিক ইসলামের রিপোর্ট। যাদের কষ্টে অর্জিত রেমিটেন্সের সচল দেশের অর্থনীতি সেই প্রবাসীদের সম্মাননা ও স্বীকৃতি দিতেই রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস 2024। বিভিন্ন খাতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী 139 জন প্রবাসীর হাতে তুলে দেওয়া হয় NRB CIP অ্যাওয়ার্ড ও সনদ। প্রবাসীদের সম্মানে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এমন আয়োজনে খুশি CIP অ্যাওয়ার্ড প্রাপ্তরা। দাবি জানান সরকারের সহযোগিতা বাড়ানোর। সকল প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সরকারের মধ্যে প্রবাসীদের জন্য একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়, যাতে প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে তারা কথা বলতে পারে। যে একজন প্রবাসী হিসেবে আজকের এই স্বীকৃতিটা আমাদের জন্য এবং আগামীতে যারা যাবে ওদের জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দেশকে স্বাবলম্বী করার জন্য কিছুটা ভূমিকা রাখতে পেরেছি, সেই জন্য ভালো লাগছে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল জানান, গত বছরের তুলনায় এবছর প্রবাসী আয় বেড়েছে 26%। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন সংস্কার কমিটির প্রতি আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে প্রবাসী আয় আরও বাড়ানো সম্ভব বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণের ক্ষতি থেকে রক্ষা পেতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর 20 মিলনায়তনে বৈশ্বিক জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ভাটায় ইট তৈরিতে টপ সয়েল কেটে ফেলা নিয়ে সরকার বেশি চিন্তিত, এতে জমির উর্বরতা হারাচ্ছে। অনুষ্ঠানে প্রধান বক্তা আব্দুল আওয়াল মিন্টু বলেন, নোয়াখালী অঞ্চলে জেগে ওঠা চরগুলোকে আবাদযোগ্য করা গেলে খাদ্য উৎপাদন অনেকাংশে বাড়বে। আমার নিজের দেশ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে প্রতি বছর 180টা দেশের মধ্যে 180টাই হয়, বা 179 নম্বর হয়, বা 175 নম্বর হয়। তো আমার এই পারফরমেন্স যদি আমি ইমপ্রুভ না করি, তাহলে আমি বিদেশ থেকে টাকা আনলেই আমার অভিযোজন হয়ে যাবে, তা তো হবে না। কাজে আমরা যখন বিদেশিদেরকে বলি যে তোমরা তোমাদের লাইফস্টাইল চেঞ্জ করো, আমাদের নিজেদেরকেও যে ভোগবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে কি করে সরে আসবো সেটা চিন্তা করতে হবে। অতীতের মতো জনকল্যাণে কাজ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করা সম্ভব বলে মনে করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি এই কথা বলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন নীরব। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনিয়ন্ত্রিত ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা, যত্রতত্র গড়ে ওঠা বাসস্ট্যান্ড ও সড়কের দুপাশের অবৈধ দোকানপাটের কারণে নারায়ণগঞ্জ পরিণত হয়েছে যানজটের শহরে। অসহনীয় এই যানজটে স্থবির নগর জীবন। ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থা দ্রুত উন্নত করা না গেলে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে ঢাকার নিকটবর্তী ঐতিহ্যবাহী এই মহানগর।
নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে চাষারা পর্যন্ত 2.5 কিলোমিটার নগরের মূল সড়ক, এছাড়াও চাষারা গোল চত্বর থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে যাওয়ার জন্য নারায়ণগঞ্জে রয়েছে আরও দুটো ব্যস্ততম রাস্তা। তবে ব্যস্ততম বলা হলেও যানজটের কারণে গাড়ির চাকা যেন ঘোরেই না এসব রুট দিয়ে। 5 আগস্টের পর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়া এবং ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলকে যানজটের জন্য দায়ী করছেন নারায়ণগঞ্জবাসী। রংসাইতে যে গাড়ি চলে এটা আমাদের জনগণের আর মনে করেন ক্ষতি। অনেক দোকান আছে এখন অনবরত ভাবে অবৈধভাবে বসে পড়তেছে। মানুষ হাঁটে ফুটপাতের জায়গায়, হাঁটে রাস্তা দিয়া, আর গাড়িগুলো পার্কিং রাখা অবৈধ। দিনের বেলা যখন যানজট এর ভিতর রাস্তাঘাটের কাজ করতেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধিত অনিবন্ধিত প্রায় 40,000 ব্যাটারি চালিত অটোরিকশা চলছে, যার ফলে সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট বাড়ছে বলে মনে করেন সদ্য অব্যাহতি পাওয়া কাউন্সিলর ও প্যানেল মেয়র। হাজার হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়া হচ্ছে। এই বিষয়টি আসলে বর্তমান প্রশাসন কিভাবে দিচ্ছে এটা আসলে আমাদের জানা নেই। পুলিশ সুপার জানান, অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন আটক ও জরিমানা করা হচ্ছে। লাইসেন্সবিহীন যে গাড়িগুলো আমাদের এই শহরে ঢুকছে সেগুলো আমরা আটকের ব্যাপারে আমাদের পদক্ষেপ আছে। আর অবৈধ ফুটপাতের ব্যাপারে, ফুটপাত তো একবারেই সব নির্মূল করে ফেলা যাবে না, আমরা পর্যায়ক্রমে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। নগরবাসী মনে করেন পুলিশ ও ট্রাফিক বিভাগের নিষ্ক্রিয়তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার সুযোগ নিচ্ছে অটোরিকশার মালিক, চালক ও ফুটপাতের দোকানিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মা মেয়েকে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় আসামি বিধান দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বিধান দাসের সাথে 5 মাসের পরক্রিয়া সম্পর্ক। এক পর্যায়ে মাধুরী বিধানকে বিয়ের জন্য চাপ দেয়। মেয়েকে নিয়ে বিধানের খোঁজে যান বরিশালে। লঞ্চে ঢাকায় ফেরার পথে বিষ মিশিয়ে মাধুরী ও তার মেয়েকে পানি খাওয়ায় বিধান। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে মাধুরী ও তার 7 বছরের শিশু গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর 2 সপ্তাহ পর আটক করা হয় আসামি বিধানকে। ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিধান দাসের উপর একটি চাপ তৈরি হয় তাকে বিয়ে করার জন্য। অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি 2023-24 অর্থ বছরে দেশে রেমিটেন্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রেমিটেন্স অ্যাওয়ার্ডটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরকানুল্লাহর কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স আয়ের স্বীকৃতি হিসেবে এই গৌরব অর্জন করে সোশ্যাল ইসলামী ব্যাংক। রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা তালেবান এবং হায়াত তাহবির আল শাম এইচটিএস এই 2 গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে রাশিয়া। আফগানিস্তানে তালেবান হোক বা সিরিয়ায় নতুন বিদ্রোহীদের সরকার, রাশিয়া 2 দেশকে বন্ধু করতে চাইছে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া এবার তালেবানদের উপর থেকে সন্ত্রাসী তকমা সরিয়ে দিতে সংসদে নতুন আইন পাশ করেছে দেশটি। আইনটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুমোদন দিলে এই 2 গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তার সরকার।
নতুন আইনে সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যেসব গোষ্ঠীকে রাশিয়ার সরকার সন্ত্রাসী বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল তা নির্দিষ্ট নিয়ম মেনে তুলে নেওয়া হবে। আইন অনুযায়ী আদালতের হাতে থাকবে সেই ক্ষমতা। এবারে পার্টেক্স খেলার খবর। পুরুষ ও নারী বিভাগে 6টি করে মোট 12টি দল নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ। গ্রুপ ভিত্তিক খেলার পর শীর্ষ 2 দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল বিজয়ীরা 24 ডিসেম্বর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সম্পাদক আব্দুল হক সহ অন্যান্যরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। উত্তরা ও তুরাগ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জোবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিশোধ নয়, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় অবিচারের জবাব দেওয়া হবে জানালেন তারেক রহমান। শেখ হাসিনা সহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার গুমের অভিযোগ আমলে নিয়ে তদন্তের আশ্বাস ট্রাইব্যুনালের। এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে আসছে নতুন রাজনৈতিক দল। যাচাই করে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালের আশ্বাস 2 সমন্বয়কের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।